তো সেই অনুযায়ী তোমাদের ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন ইউনিটের বা ভিন্ন ভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস নিয়ে কিন্তু জয়কলি একাডেমিতে আমরা হাজির হচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাস, এবং বাংলা ক্লাসটা হচ্ছে বিশেষভাবে যারা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে FAAS এবং FSS ইউনিটে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে সাজেশনমূলক একটি বাংলা ক্লাস থাকছে। এবং প্রথম ক্লাসেই আজকে কিন্তু দুইটি গদ্য, দুইটি পদ্য এবং গ্রামার পার্টের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা দ্রুত জয়েন করে ফেলো, লাইভটি শেয়ার করে দাও। তোমাদের সাথে আজকে আমি বাংলা ক্লাস নিয়ে যুক্ত হয়েছি বরাবরের মতো অর্ণব রায় পার্থ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো আমি একটু লাইভটা খেয়াল করি যে তোমরা কে কে জয়েন করেছো। লাইভটা দ্রুত সবাই শেয়ার করে দিবে, আমরা ক্লাসে চলে যাব। বেশ লম্বা একটা ক্লাস হতে চলেছে, একটু আটঘাট বেঁধে বসতে হবে তোমাদের, যেহেতু বিউপির পরীক্ষা খুবই সন্নিকটে। আমরা অপেক্ষা করছি বিউপির পরীক্ষার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটা স্পেশাল ক্লাস নিচ্ছি বিউপির জন্য। এছাড়া আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস নিয়ে থাকি। আমি একটু দেখি, বেশ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় শতাধিক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো, তোমাদের প্রস্তুতির কি অবস্থা, বাংলা বিষয়ে তোমাদের যদি কোনো বিশেষ দুর্বলতা থাকে সেটিও কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারো। আমরা জয়কলি একাডেমি থেকে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর বিউপির জন্য বিশেষ করে এই যে দুইটি ইউনিট রয়েছে FAAS এবং FSSS, এই ইউনিটগুলোর জন্য বিশেষভাবে কিন্তু জয়কলির বই বা ভর্তি সহায়িকা রয়েছে, সেই সাথে বাংলা বিচিত্রা তো রয়েছেই, যেটিকে আমরা একদম কমপ্লিট একটা সলিউশন মনে করি। বাংলা প্রস্তুতির জন্য বাংলা বিচিত্রাকে একটি কমপ্লিট সলিউশন মনে করি। তো আমরা আজকে জয়কলির বাংলা বিচিত্রা অংশটি থেকে আলোচনা করব এবং MCQ সলভ করব। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর আজকে বিজয় দিবসের প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ 15 ডিসেম্বর। আজকে রাত পোহালেই আমাদের সূর্যোদয়ের সাথে সাথে আমরা 54তম বিজয় দিবস উদযাপন করব, অর্থাৎ স্বাধীনতার 54টি বছর আমরা পার করে এসেছি। যে সকল মুক্তিযোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, আমরা এই যে বাংলা যে বিষয়টি রয়েছে সেটি আমরা ক্লাসে কথা বলতে পারছি, অর্থাৎ তাদের যে অবদান সেই অবদানকে স্মরণ করে আজকে ক্লাসে প্রবেশ করছি। তোমাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। পরবর্তী ক্লাসে যাই, পরবর্তী বিষয়টিতে যাই। আজকে শুরুতেই আমরা গদ্য অংশ নিয়ে আলোচনা করব। গদ্য অংশে আমাদের প্রথমে আমরা আলোচনা করব অপরিচিতা এবং বিলাসী অংশ নিয়ে। অপরিচিতা এবং বিলাসী খুবই গুরুত্বপূর্ণ দুইটি গদ্য। প্রথমটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয়টির রচয়িতা আমাদের বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই অপরিচিতা যে গল্পটি রয়েছে এটি তোমরা অধিকাংশই পড়েছো খুব ভালোভাবে, কারণ এটি তোমাদের শর্ট সিলেবাসেও কিন্তু ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের শুরুতেই বলে দিতে চাই, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও কিন্তু ফুল সিলেবাস থেকে আমরা প্রশ্ন দেখতে পেয়েছি। তো তোমরা ধরে নিতে হবে সিলেবাস মানে সিলেবাস, অর্থাৎ তোমাদের যে 12টি গদ্য ছিল সেই 12টি গদ্য বা 12টি পদ্য তোমাদের পড়তে হবে। তোমরা একটু সিরিয়াসলি, যারা পড়নি শুধু শর্ট সিলেবাস পড়েছিলে তারা একটু অন্য পার্টগুলো পড়ে নেবে, অথবা জয়কলি একাডেমির সাথে থাকো, আমরা পরবর্তী যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ক্লাসে যাই। ক্লাসে অপরিচিত অংশ থেকে শুরুতে আলোচনা করি। অপরিচিত অংশে দেখো আমাদের একটা গল্প যখন আমরা পড়ি ভর্তি পরীক্ষার প্রস্তুতি অংশ হিসাবে, তখন দেখো এই যে আমাদের জয়কলির যে বাংলা বিচিত্রা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব গুছিয়ে দেয়া রয়েছে প্রস্তুতিটা। আমরা যখন একটা রিভিশন দিব, সেই রিভিশনটা কিভাবে দিব, বা এইচএসসির একজন স্টুডেন্ট যখন শুরুতে পড়বে সেটা কিভাবে পড়বে, যখন আমরা বাংলা যে আমাদের বইটি রয়েছে বোর্ড বইটি থেকে রিডিং পড়ার পরে আমাদের কিভাবে পড়া উচিত সেটার একটা কমপ্লিট গাইডলাইন তোমাদের আজকে বলে দিচ্ছি। শুরুতেই তোমরা বেশ কয়েকটা প্রশ্ন করবে। প্রশ্নটা করতে হবে এই যে, যেমন ধরো এখানে আমাদের রয়েছে অপরিচিতা, তো সেই অপরিচিতার নাম, সেই নামের থেকে আমাদের প্রশ্ন শুরু করতে হবে যে অপরিচিতা আসলে কি। অপরিচিতা একটি ছোট গল্প। তারপর আমাদের প্রশ্ন করতে হবে এটি কি ধরনের ছোট গল্প। তখন আমাদের উত্তর আসবে হচ্ছে এটি একটি নারীবাদী সমাজ সংস্কারমূলক ছোট গল্প।
এটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছে সেটি আমাদের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে এটি কত সালে প্রকাশিত হয়েছিল প্রথম, বা কোন গ্রন্থে সংকলিত হয়েছে, এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। অর্থাৎ শুধু নাম থেকে শুরু করেই আমাদের অনেকগুলো প্রশ্ন চলে আসলো। এরপরে আসে যিনি লেখক আছেন ওনাকে নিয়ে প্রশ্ন আসে। তো সেই যে বিষয়গুলো সেগুলি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দেয়া আছে। তো দেখো লেখক সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু শ্রেণী বিভক্তভাবে আমাদের যে জয়কলির বাংলা বিচিত্রা রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে। যেমন আমরা রবীন্দ্রনাথের যে কাব্যগুলো রয়েছে, উপন্যাসগুলো রয়েছে, নাটকগুলো রয়েছে, সেগুলো শ্রেণী বিভক্ত করে দেয়া আছে। এগুলো তোমরা মোটামুটি সবাই জানো, যেহেতু রবীন্দ্রনাথ একদম ছোট থেকে তোমরা পড়ছো। এরপরে রচনা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জানতে হয়, আমরা যদি এটা একটু খেয়াল করি, আমি একটু তোমাদেরকে নোটে লিখে দেখাই। আমরা যদি একটু নোটে লিখে দেখাই তোমাদেরকে যে আমাদের কোন বিষয়গুলো মূলত খেয়াল করতে হয় একটা রচনা পড়ার ক্ষেত্রে। সবার প্রথমে আমরা মার্ক করব যে আমাদের যে চরিত্রগুলো উল্লেখ করা রয়েছে তার উক্তি, চরিত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রথমে আমাদের খেয়াল করতে হয় যে সে বিশেষ কি কি উক্তি করেছে। যেমন বিনু দাদার একটি উক্তি রয়েছে, মেয়ে যদি বলো তো আছে খাসা। তো এরকম ধরনের উক্তিগুলো তুলে দেওয়া থাকবে এবং প্রশ্ন করা হবে যে এটি কোন চরিত্রের উক্তি ছিল। তারপরে আমরা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। যেমন হরিশ আসর জমাইতে পটু, এটি তার চরিত্রের একটি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে চরিত্রের বিশেষ কিছু ঘটনা, অর্থাৎ তার যে উক্তির মাধ্যমে তার যে একটা বৈশিষ্ট্য ফুটে ওঠে সেই ধরনের ঘটনাগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে চরিত্র থেকে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে চরিত্র বলতে আসলে কাদেরকে বোঝায়। চরিত্র বলতে একটা গল্পে বা একটা উপন্যাসে বা একটা নাটকে তাদেরকে বোঝায় যাদের মুখ দিয়ে কথা বের হয়, অর্থাৎ যারা ডায়লগ দেয়, অর্থাৎ যাদের উদ্ধৃতি রয়েছে তারা হচ্ছে একটি রচনার চরিত্র। তো এখানে আমাদের বেশ কয়েকটি চরিত্র রয়েছে, যেমন কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ যাদের উপর ভিত্তি করে গল্পটি রচিত। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অনুপম এবং কল্যাণী, এই দুটি কেন্দ্রীয় চরিত্র আমাদের রয়েছে। এর মধ্যে আমাদের যে এই চরিত্রটি অনুপমের মুখ দিয়ে বর্ণিত হয়েছে, অর্থাৎ এটি একটি উত্তম পুরুষ দ্বারা বর্ণিত গল্প। অর্থাৎ প্রধান চরিত্র যখন গল্পটি বলে বা বর্ণনা করে সেটি কিন্তু উত্তম পুরুষের রচিত গল্প হয়। কিন্তু আমরা যদি খেয়াল করি, আমরা যদি বিলাসীর দিকে তাকাই, এরপরে আমরা যেটি পড়ব, সেটিতে কিন্তু মৃত্যুঞ্জয় নিজে থেকে গল্পটি বর্ণনা করেনি। গল্পটি আমরা বর্ণনা দেখেছি, ন্যাড়ার মুখ থেকে বর্ণনাটি এসেছে। সুতরাং ওটি কিন্তু উত্তম পুরুষের রচিত কোনো বর্ণনা নয় বা গল্প নয়। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করলাম। এরপর আমাদের যে শব্দার্থ অংশ রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে শব্দার্থ অংশ থেকে। তো শব্দার্থ যে অংশটি রয়েছে সেটি আমাদের কিন্তু পড়তে হয়। তো আমরা একটু এমসিকিউ পার্টে যাব। এমসিকিউ পার্টে আমরা প্রশ্নগুলো সলভ করব। আমার পুরোপুরি বয়সী হইল না, অপরিচিতা গল্পে এই কথাটি দ্বারা গল্পের চরিত্রে কি মনোভাব ব্যক্ত করেছেন। এটা দেখো বিউপির FAAS ইউনিটে 2023-24 শিক্ষাবর্ষে এসেছে। তো এই প্রশ্নটির উত্তর কি? এই প্রশ্নটির উত্তর তোমরা একটু সবাই করো, আমি একটু উত্তরটা দেখতে চাচ্ছি। আচ্ছা, বেশ কয়েকজন উত্তর করেছে, আমরা উত্তর দেখতে পাচ্ছি। দেখো এই এই যে প্রশ্নটি রয়েছে, আমার পুরোপুরি বয়সী হইল না, এটা মূলত অনুপমের একটি উক্তি। অর্থাৎ তার সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই। তার পারিবারিক যত সিদ্ধান্ত আছে হয় তার মা গ্রহণ করে, নয় তার মামা গ্রহণ করে। অর্থাৎ সে যে একটা সাবালক ছেলে, অর্থাৎ শিক্ষিত, MA পাশ করেছে, এভাবে ইঙ্গিত করা আছে যে তার শিক্ষা জীবনে যতগুলো ডিগ্রি নেওয়া সম্ভব ছিল সবগুলোই সে নিয়েছে। সে দেখতেও সুন্দর, তারপরও তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই বা মেরুদণ্ড তার নেই। এই ধরনের যে বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে তা থেকে আমরা বুঝতে পারি যে অতি নির্ভরশীলতা, অর্থাৎ একটা বয়সে মানুষ সিদ্ধান্তের জন্য অন্য কারোর উপর নির্ভর করে না।
সে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া শিখে। কিন্তু এই প্রশ্নটি যখন আসে, আমার পুরোপুরি বয়সই হলো না, তখন কি বোঝা যায় যে সে আসলে অতিমাত্রায় নির্ভরশীল। তো পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি তোমাদের যে বইয়ে যে কবি পরিচিতি রয়েছে সেখান থেকে কিন্তু আসেনি, একটু বাইরে থেকে এসেছে। তো এটার আনসার হচ্ছে বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বসন্ত নাটকটি রয়েছে সেটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন, এবং কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কিন্তু একটা পত্র মিতালি ছিল, অর্থাৎ তারা চিঠির মাধ্যমে বন্ধুত্ব রক্ষা করতেন, একে অপরের সাথে যোগাযোগ করতেন। এবং আমরা কাজী নজরুল ইসলামের কাছ থেকেও এর প্রত্যুত্তর পেয়েছি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি রচনা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। কাজী নজরুল ইসলাম আবার ওনার আরেকটি রচনা, যেটি সঞ্চিতা নামে পরিচিত একটি কাব্যগ্রন্থ, এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এটা তোমরা নোট নিয়ে রাখতে পারো, এটি তোমাদের পরীক্ষায় হয়তো একটু অন্যভাবে আসতে পারে, যে সঞ্চিতা যে কাব্যগ্রন্থটি রয়েছে কাজী নজরুল ইসলাম রচিত, এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে লেখা। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য কোনটি? এটিও তোমাদের কবি পরিচিতি থেকে এসেছে প্রশ্নটি। এটির আনসার হচ্ছে বিসর্জন। এটা চিটাগাং ইউনিভার্সিটির B1 ইউনিটে এসেছে 23-24 সেশনে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। অপরিচিতা গদ্যে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? এখানে আমরা গল্পের শুরুর দিকেই পেয়েছিলাম অনুপমের বাবা ওকালতি করে সারা জীবন অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, পরিশ্রম করতে করতে উনি মারা গিয়েছেন, টাকা পয়সা ভোগ করার সুযোগ পাননি। সুতরাং এটা খুবই একটা সিম্পল আনসার আসছে যে ওকালতি করে জীবিকা নির্বাহ করতেন। এটা সবাই আমরা মোটামুটি পারবো। আমি আশা করছি তোমরা লাইভে যারা যুক্ত হয়েছো প্রত্যেকে এই আনসারটি পারো। পরবর্তী প্রশ্নে যাই। অপরিচিতা গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই কিসের সঙ্গে তুলনা করেছিলেন? দেখো, অনুপম মূলত একটা বিপরীত বৈশিষ্ট্যের মানুষ ছিলেন, অর্থাৎ তার চেহারার সাথে তার আচার আচরণ কিছুটা অমিল ছিল, সম্পর্ক ছিল না এই দুইটার মধ্যে। এজন্য পণ্ডিত মশাই একটা প্যারাডক্স ব্যবহার করেছিলেন, সাহিত্যের ভাষায় এটাকে প্যারাডক্স বলে, অর্থাৎ উল্টা করে যে তুলনা করা হয়। এখানে দেখো, শিমুল ফুল এবং মাকাল ফল। শিমুল ফুল দেখতে খুব সুন্দর, শিমুল ফুল দেখতে খুবই সুন্দর হয়, তোমরা যারা শিমুল ফুল দেখেছো, এখন হয়তো শহরের দিকে শিমুল ফুল দেখা যায় না, কিন্তু গ্রামের দিকে কিন্তু এখনো শিমুল ফুল পাওয়া যায়। তো শিমুল ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু এর কোনো সুগন্ধ নেই বা গন্ধই নেই আমরা যদি বলি, এবং শিমুল গাছে অনেক কাটা। একইভাবে মাকাল ফল দেখলে মনে হয় খাই, এত সুন্দর একটা ফল দেখতে। শিমুল গাছে জিন থাকে? আচ্ছা, আমাদের রাব্বি ভাই বলতেছেন যে শিমুল গাছে জিন থাকে। রাব্বি ভাই হয়তো দেখেছেন। তোমরা যদি কেউ জিন দেখে থাকো শিমুল গাছে, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে যে তোমরা রাব্বি ভাইয়ের সাথে একমত কিনা। আর মাকাল ফলের কথা যেটি বলছিলাম, মাকাল ফল দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু যখন এটাকে কাটা হয় তখন এর ভিতর থেকে একটা বাজে দুর্গন্ধ বের হয়, এবং সেটি আসলে দেখলে তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না, মোট কথা খাওয়া যায় না। তাহলে একটা বিপরীত বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একইভাবে অনুপম দেখতে অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু তার আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ছিল না, তার মধ্যে কোনো ব্যক্তিত্ব ছিল না। এই যে বিষয়টি, এটিকে উল্লেখ করার জন্য পণ্ডিত মশাই এই উক্তিটি করেছেন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অপরিচিতা গল্প কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এটা তোমরা আনসারটা জানো। একজন খুবই বিখ্যাত ব্যক্তি এই পত্রিকাটি সম্পাদনা করতেন। ওনার নাম সবাই আমরা প্রথমে ভুল বলি। আমরা প্রমোদ চৌধুরীকে প্রথম চৌধুরী বলে ফেলি, প্রমোদ চৌধুরী, এটাকে আমরা প্রথম চৌধুরী বলে থাকি মাঝে মধ্যেই। তো প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়, যেটি সম্পাদনা করতেন প্রমোদ চৌধুরী। তো তোমরা যারা লাইভে জয়েন করেছো, তোমরা কিন্তু লাইভটি শেয়ার করে দিতে পারো। পরিতোষ বর্মন বলেছে শিমুল গাছ সে দেখেছে। আচ্ছা, মেহেদি হাসান 6-এর বি নাম্বার আনসার করেছে। হ্যাঁ মেহেদি, তোমার আনসার সঠিক। মুর্তাদা আলামিন 6-এর বি আনসার করেছে, তোমার আনসারও সঠিক।
ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? তো বিলাসীতে চলে এসেছি আমরা। বিলাসীতে চলে যাওয়ার আগে আমরা একটু বিলাসী নিয়ে আলোচনা করে আসি। বিলাসী যে পাঠটি রয়েছে সেটি আমরা একটু আলোচনা করব। দেখো, এইভাবে কিন্তু আমাদের যে জয়কলি রয়েছে সেই জয়কলিতে কিন্তু অসংখ্য প্রশ্ন এইভাবে দেয়া আছে, একদম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সংযুক্ত করা আছে। তো বিলাসীতে যদি আমরা যাই, তো বিলাসী মূলত একটি ছোট গল্প, এটা আমরা জানি, এবং এটা রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে একটা নামে ডাকা হয়। ওনাকে বলা হয় বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক, এটা হচ্ছে ওনার উপাধি। আর উনি একটা ছদ্মনামে কবিতা বা রচনা, উনি দুঃখিত, উনি কোনো কবিতা লিখেননি, উনি মূলত উপন্যাসিক ছিলেন। তো উনি উপন্যাস বা ছোট গল্পগুলো শুরুর দিকে একটা ছদ্মনামে লিখতেন, খুব অদ্ভুত। ছদ্মনামটা কেমন? ছদ্মনামটা হচ্ছে অনিলা দেবী। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা পুরুষ মানুষ হঠাৎ করে সেই মহিলা ছদ্মনামে কেন লিখলো? এটা আসলে দুইটা কারণে হয়। একটা কারণ, প্রথমে ভয় থাকে যে আমি যে লেখাটা লিখলাম এটা কি মার্কেটে খাবে কিনা, অর্থাৎ ভাইরাল হবে কিনা। আমরা বর্তমান যুগে যেটা বলি যে ভাইরাল হবে কিনা। তো লেখকদের মনে কিন্তু এই আশঙ্কাটা ওই সময় থাকতো যে আমার এই লেখাটি পাঠকপ্রিয়তা পাবে কিনা। তো সেই আশঙ্কা থেকে তারা প্রথমে ছদ্মনামে লিখতেন, যদি সেটা পাঠকপ্রিয়তা পেত পরবর্তীতে পরিচয় প্রকাশ করতেন যে এই লেখাটি আমার। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, এই সময়ে সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার লেখকদের বিভিন্নভাবে চাপ দিত লেখার জন্য, লেখা পরিবর্তনের জন্য। তো তারা নিজেদের পরিচয় গোপন করার জন্য এই ধরনের ছদ্মনামগুলো ব্যবহার করতেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। একইভাবে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরে ফিরে যাই, অপরিচিতা গল্পে, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ রায়। তোমরা এটা অলরেডি জানো। তো একইভাবে যেটা বলছিলাম যে বিলাসীর ক্ষেত্রেও কিন্তু আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনাগুলো আছে সেই রচনাগুলো সম্পর্কে শুরুতে জানবো। তারপরে আমরা রচনা সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, সবার আগে যাবো আমরা চরিত্রতে। চরিত্রের মধ্যে আমরা ন্যাড়া পাবো, মৃত্যুঞ্জয়কে পাবো, বিলাসীকে পাবো, মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়োকে পাবো, এরকম অসংখ্য চরিত্র পাবো। সেই চরিত্রগুলোর বৈশিষ্ট্য কি ছিল, কার বয়স কত ছিল, কে কোন উক্তি করেছে, এগুলা খুব ভালোভাবে আমরা খেয়াল করব। দেখো, আমরা রচনা সম্পর্কিত তথ্যাবলিতে কতগুলো উক্তি পেয়েছি। দেখো, গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল, উক্তিটি কে বা কার উদ্দেশ্যে করেছে? খুড়া মৃত্যুঞ্জয়কে উদ্দেশ্য করেছে। এরকম ভাবে অ্যানালাইসিস কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমাদের যে জয়কলির যে বাংলা বিচিত্রা সেখানে কিন্তু দেয়া রয়েছে। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, দুঃখিত, আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে অসংখ্য প্রশ্ন, সম্ভাব্য এমসিকিউ, সেগুলো দেয়া আছে। এবং দেখো, বিউপির যে গত বছরের প্রশ্নোত্তর রয়েছে, এখান থেকে দুইটি প্রশ্ন এসেছিল বিগত সালগুলোতে। 2023-24 সেশনে দুইটি প্রশ্ন এসেছিল। একটি ছিল অন্ন পাপ এর কি প্রায়শ্চিত্ত রয়েছে? আচ্ছা, আমি একটু জুম করে দেখাই, অনেকে হয়তো দেখতে পাচ্ছ না। ওকে, অনেকেই হয়তো দেখতে পাচ্ছিলেন না, আমি একটু জুম করে দেখালাম। তো এখানে দেখো, বিউপির যে দুটি প্রশ্ন ছিল, অন্ন পাপ বাপরে এর কি প্রায়শ্চিত্ত আছে? মৃত্যুঞ্জয়ের অন্ন পাপের কারণ কি? অন্ন পাপ বলতে, একটা সময় হিন্দু ধর্মে অনেক বেশি জাত প্রথা ছিল, অর্থাৎ উচ্চ বর্ণের যারা ছিল, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় যারা ছিল, তারা নিম্ন বর্ণের যারা ছিল, শূদ্র বলতে যাদেরকে বোঝানো হতো, তাদের হাতে তারা খেত না, অর্থাৎ তাদের রান্না করা খাবার বা তাদের বাড়িতে খাবার খেত না। তো এইটাকে বলা হতো অন্ন পাপ, বলা হতো যে অন্ন পাপ মহাপাপ, এটার কোনো প্রায়শ্চিত্ত নাই, বা এই কোনো কাজের মাধ্যমে এই পাপকে খণ্ডন করা যাবে না, এরকম ধরনের একটা ধারণা ছিল, যেটি একটা কুসংস্কার ছিল। তো সেই একটা সমাজের চিত্র কিন্তু সাহিত্যের মধ্যে চলে আসে। তো বিলাসীর সময়ে যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল, বিলাসী যে সময় রচনা, অর্থাৎ উপনিবেশিক কাল, যখন ব্রিটিশরা ভারতকে রুল করছিল, সেই সময়ের একটা রচনা হচ্ছে আমাদের এই বিলাসী। তৎকালীন যে সমাজ ব্যবস্থা সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে। তাহলে এটার আনসার কি? নিচু জাতের কাছে খাবার খাওয়া। আবার দেখো, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, উক্তিটির মাধ্যমে ন্যাড়ার জনৈক আত্মীয়ের
কেমন মনোভাব প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে সম্পর্কের মেকি স্বভাব। মেকি স্বভাব মানে হচ্ছে, তোমরা বলো না ফেক ফেক, সেই ফেক বা এটা ছল, যে সম্পর্কটা সে উপরে উপরে দেখাচ্ছে সেই সম্পর্কটা আসলে ভেতরে ভেতরে নেই, এই বিষয়টা। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাব। 7 নম্বর পর্যন্ত ছিলাম। আমাদের প্রশ্ন ছিল বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়। আমি একটু আবার লাইভে যাব, দেখবো তোমরা কে কে আনসার করছো। 6 নম্বর পর্যন্ত অনেকের আনসার দেখেছিলাম। 7 নম্বর প্রশ্নটি কার কার আনসার দেখতে পাচ্ছি। আদ্রিতা চৌধুরী বলেছে ভারতী, এবং রফিউল ইসলাম বলেছে 7-এর সি হবে। ওকে, ধন্যবাদ, তোমরা সঠিক আনসার করেছো। এটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে আমরা দেখি কি প্রশ্ন রয়েছে। কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের ড্যাশ 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 তো মানুষ। আমাদেরকে প্রশ্ন করেছে যে এই লাইনের মধ্যে কি ছিল। অপশনে দেয়া আছে আলো বাতাসেই, জলে কাদায়, তেলে জলেই, খেয়ে পড়ে। তো এটা কিন্তু আমরা একদম খুব একটা পপুলার উক্তি বিলাসী গল্পের মধ্যে, এটা আমরা সহজেই বলে ফেলি যে পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ। তাহলে অপশন সি হচ্ছে আনসার। এটা তোমাদের জন্য রাখলাম না, কারণ অনেক বেশি সহজ ছিল। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। আমি বেশ কিছু নাম সব ক্লাসেই দেখতে পাই, তোমরা অনেক রেগুলার ক্লাস করো, তোমাদের জন্য শুভকামনা রইল। আর তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যেন আরো বেশি মানুষ দেখতে পারে। স্ম্লেচ্ছ ও কচ্ছ দেশের কথা বলা হয়েছে কোন দুটি রচনায়। স্ম্লেচ্ছ মানে যাদের ছোঁয়া যায় না, কচ্ছ মানে যাদের কথা বলা যায় না, অর্থাৎ খুবই নিচু জাতের অবস্থা আর কি। এগুলা আগে অনেক বেশি প্রচলিত ছিল। বর্তমানে সবাই যে সমান মানুষ এটা অনেক বেশি প্রচলিত হয়ে গেছে, সবাই আমরা এখন সমতায় বিশ্বাসী হয়েছি। কিন্তু একটা সময় এই যে জাত বিভাগ অনেক মারাত্মক ছিল, তো তখন বলা হতো যে স্ম্লেচ্ছদের স্পর্শ করা যায় না, কচ্ছদের কথা বলা যায় না, উচ্চারণই করা যায় না, এমন একটা অবস্থা। তো এই যে দুইটি টার্ম, এই দুটি টার্ম কোন দুটি গল্পে ছিল? বিলাসী এবং একটি তুলসী গাছের কাহিনী। একটি তুলসী গাছের কাহিনী তোমরা পড়োনি, এগুলো আগের বইয়ে ছিল, অনেক আগে ছিল। তো এই দুটি রচনায় স্ম্লেচ্ছ ও কচ্ছ এই দুটি টার্মের উল্লেখ আছে। 8-এর সি আনসার করেছে অনেকে, 8-এর এ আনসার করেছে। আচ্ছা, 8-এর আনসারটা আমরা অলরেডি পার করে এসেছি। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল বেশ কয়েকটি ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের নাম দেয়া আছে। বর্তমান কালে যদি কাউকে দংশন করত, বর্তমান কালে যদি কোনো সাহিত্য রচনা করতেন, তাহলে তিনি হয়তো লিখতেন রাসেল ভাইপারের কথা, তাই না? বেশ কয়েকদিন আগে এই নামটা অনেক ভাইরাল ছিল, রাসেল ভাইপার। রাসেল ভাইপারকে আমরা বাংলাদেশি নামে কি নামে চিনি তোমরা কি জানো? রাসেল ভাইপারকে বাংলায় বলা হয় চন্দ্রবোরা। এটি খুবই একটি বিষাক্ত সাপ, যেটির কামড়ে মোটামুটি মৃত্যু নিশ্চিত এমন একটা পর্যায়ে। কারণ আমাদের অধিকাংশ যে হসপিটাল সেখানে কিন্তু অ্যান্টিভেনম বা সাপের যে বিষের যে ওষুধ সেটি কিন্তু পাওয়া যায় না। তো মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল খরিশ গুক্র। খরিশ গুক্র নামে এক ধরনের মারাত্মক বিষাক্ত সাপ তাকে দংশন করেছিল। পরবর্তী প্রশ্নে যাই। বিলাসী গল্পে 19 শতকের যে সমাজ সংস্কারকের কথা আছে তার নাম কি? দেখো, বিলাসী গল্পে একজন ব্যক্তির নাম উল্লেখ ছিল যে মৃত্যুঞ্জয় যার দ্বারা প্রভাবিত। বলা ছিল মৃত্যুঞ্জয় ভূদেব বাবুর দ্বারা প্রভাবিত, যে কিনা জাতপাতে কম বিশ্বাস করে। এখানে একজন ব্যক্তি ছিলেন ওই টাইমটাতে, ভূদেব মুখোপাধ্যায়, যিনি কিনা এই যে জাতপাত অর্থাৎ অতিরিক্ত জাতের যে শ্রেণী বিভেদ সেটার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছিলেন। সেই ভূদেব বাবুর কথা কিন্তু উল্লেখ ছিল। তো ওনার নাম হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়। তোমরা যদি এটা খেয়াল করে থাকো তাহলে একটু দাগিয়ে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটি নিয়ে আমরা অলরেডি আলোচনা করে এসেছি। বিইউপির পার্টটা যখন পড়ালাম ওই পার্টটাতে এই প্রশ্নটা ছিল, তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো, বিলাসীর আত্মহত্যার কারণ কি? অপশনে দেয়া আছে বিষহরীর আজ্ঞা,
বিষহরি মানে মনসা দেবী, যিনি সর্পের দেবী হিন্দু ধর্ম অনুসারে। সামাজিক রক্ষণশীলতা, সামাজিক রক্ষণশীলতা মানে সমাজ যে অনেক কিছুই মেনে নেয় না, সমাজের নিয়ম আছে কিছু, সেগুলোর বাইরে যে কিছু করতে দেয় না, এটা হচ্ছে সামাজিক রক্ষণশীলতা। গ্রামীণ বিচার ব্যবস্থা, ওই গ্রামে দেখবা অনেক মুরব্বী টাইপের মানুষজন থাকে, তারা মিলে বিচার বসায় বিভিন্ন কারণে, বিভিন্নভাবে। ধরো তুমি একভাবে হেঁটেছো যেটা মুরব্বীদের পছন্দ হয়নি, সেজন্য তারা বিচার বসাতে পারে। অথবা দেখা গেল তুমি চান্স পাওনি, এজন্য তারা বিচার বসিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের কারণ হতে পারে বিচার বসানোর, যেহেতু তাদের পাওয়ার আছে, তারা একটু পাওয়ার খাটাতে চায়। তো গ্রামীণ বিচার ব্যবস্থার কথা। আর দ্বিতীয় সর্বশেষ যেটি অপশন রয়েছে আমাদের, সেটি হচ্ছে অন্ন পাপ, অর্থাৎ নিচু জাতের হাতে অন্ন খাওয়ার যে পাপ। এখন বিলাসী যেহেতু নিজেই নিচু জাতের ছিল, বাগদির মেয়ে, সুতরাং অন্য পাপ হওয়ার তো চান্স নাই। তো কোন পাপটা হয়েছে বা কেন বিলাসী আত্মহত্যা করলো, সেই আনসারটা একটু দেখতে চাচ্ছি আমি। তোমরা সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, আমাদেরকে ফারজানা জান্নাত প্রশ্ন করেছে, জয়কলির বাংলা বিচিত্রায় কি বাংলা প্রথম এবং দ্বিতীয় দুটোই আছে কিনা। হ্যাঁ, বাংলার জন্য একদম সামগ্রিক যা যা প্রয়োজন, তোমার বাংলা প্রথম পত্রের ব্যাখ্যা, বাংলা প্রথম পত্রের এমসিকিউ, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাখ্যা এমসিকিউ, এবং যে তোমাদের মুখস্থ পাঠ বা লিখিত পাঠ, সম্পূর্ণ অংশ কিন্তু বাংলা বিচিত্রায় উল্লেখ করা রয়েছে। আচ্ছা, 14 নম্বরের বি, সামাজিক রক্ষণশীলতা। অনেকে আনসার করেছে সামাজিক রক্ষণশীলতা। আমি একটু ওয়েট করি, দেখি আরো কয়েকজন আনসার করে কিনা। হ্যাঁ, আরো বেশ কয়েকজন আনসার করছে। তোমরা একটা লাইভটা শেয়ার করে দাও। আমরা গত ক্লাসগুলোতে তোমাদের যে পরিমাণ অংশগ্রহণ পেয়েছি, আজকে একটু কম দেখতে পাচ্ছি। এটা হতে পারে বিজয় দিবসের ছুটি, আগামীকাল সবাই একটু রেস্ট নিচ্ছে, এই কারণেও হতে পারে। ওকে, আমি আনসারটা দিয়ে দিচ্ছি। আনসারটা হচ্ছে বি, সামাজিক রক্ষণশীলতা, অর্থাৎ সমাজের চাপেই কিন্তু বিলাসীকে আত্মহত্যা করতে হয়েছিল। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবু ছিলেন, একটু আগে আমরা ভূদেব বাবুর কথা উল্লেখ করেছি, উনি হচ্ছে বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। অর্থাৎ বাংলায় যে জাতপাত প্রথা শেষ করে একটা প্রগতিশীল বাংলার দিকে, একটা আধুনিক বাংলার দিকে অগ্রযাত্রা, সেটির কিন্তু অন্যতম একজন পথিকৃৎ ছিলেন এই ভূদেব মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন থেকে পদ্ম শুরু হচ্ছে। তো পদ্মের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নিব পদ্ম অংশটুকু। তোমাদের প্রশ্নগুলো, তোমরা যারা প্রশ্ন করতে চাচ্ছ বিভিন্ন ধরনের বাংলা রিলেটেড বা বিউপির প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে চাচ্ছ, তোমরা কিন্তু লাইভে কমেন্ট করতে পারো। আমরা যথাযথ চেষ্টা করব তোমাদের সলভ দেওয়ার জন্য। তো পদ্ম অংশের আলোচনায় একটু আমরা যাই। পদ্ম অংশের আলোচনায় আমরা দেখতে পাই, সবার আগে আমাদের আছে, তোমরা সিলেবাসে না থাকার কারণে যেটি পড়নি, শর্ট সিলেবাসে না থাকার কারণে যেটি পড়নি, সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিশাল একটি কবিতা, ৭৬ লাইনের একটি কবিতা, কিন্তু বাংলা সাহিত্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, কারণ এই ধরনের কবিতা বাংলা সাহিত্যে আসলে দ্বিতীয়টি নেই। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এক নতুন যুগের সৃষ্টি করেছিলেন। উনি অমৃতাক্ষর ছন্দ সৃষ্টি করেন। তো সেগুলোর প্রয়োগ করে তিনি দুই ধরনের কবিতা রচনা করেন, যেগুলো বাংলা সাহিত্যে একেবারেই নতুন ছিল। এক ধরন হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা, আর দ্বিতীয় ধরনটা হচ্ছে মহাকাব্য, অর্থাৎ মেঘনাদ বধ নামে তিনি একটা বিশাল কাব্য রচনা করেন। মহাকাব্য মানে হচ্ছে কাব্যের মধ্যে দিয়ে উপন্যাস রচনা করা, অর্থাৎ সমগ্র একটি ঘটনাকে কাব্যের মাধ্যমে প্রকাশ করা, এটিকে বলা হয় মহাকাব্য। তো সেই মেঘনাদ বধ মহাকাব্যের একটি অংশ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, বা একটি চ্যাপ্টার হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। সেখান থেকে আবার কিছু লাইন সংকলন করে তোমাদেরকে পড়তে দেওয়া হয়েছে, এজন্য এত বিশাল একটা কবিতা। তো বিভীষণের প্রতি মেঘনাদ যদি আমরা আলোচনা করি, আমাদের দেখো মাইকেল মধুসূদন দত্ত যিনি লেখক আছেন, লেখকের সুন্দর বর্ণনা কিন্তু আমাদের জয়কলি বাংলা বিচিত্রায় রয়েছে। সেখানে প্রথমে সাহিত্যকর্ম উল্লেখ করা রয়েছে, যেমন ধরো বঙ্গানুবাদ যেগুলো করেছিলেন সেগুলো হয়তো তুমি বইয়ে পাবে না, সেগুলো আমাদের এই জয়কলি বাংলা বিচিত্রায় সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যেমন হেক্টর বধ,
হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি স্বর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত অনেকটা আধুনিক চেতা মানুষ ছিলেন। উনি একসময় বোধ করেছিলেন যে আসলে বাংলা সাহিত্য রচনা করে উনি খুব একটা উন্নতি করতে পারবেন না, এই জন্য উনি হঠাৎ করে একটা ইংরেজ ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং ইংরেজি সাহিত্য রচনা করতে শুরু করেন। তিনি দুইটি বই লেখেন, একটি হচ্ছে ক্যাপটিভ লেডি আর একটি লেখেন হচ্ছে ভিশনস অফ দ্য পাস্ট। এই দুইটি বই লেখার পরে উনি হঠাৎ করে আবার বাংলার প্রতি টান অনুভব করেন। যে কপোতাক্ষ নদের তীরে তিনি বেড়ে উঠেছেন, সেই কপোতাক্ষ নদের প্রতি আবার টান অনুভব করেন এবং কপোতাক্ষ নদ যে সনেটটি সেটি রচনা করে আবার বাংলা সাহিত্যে ব্যাক করেন। তো এই যে টান, সেই টান কিন্তু বেশ ভালোই কাজে দিয়েছিল এবং তিনি একের পর এক মাস্টারপিস রচনা করে গেছেন। তিনি কিন্তু বেশ কিছু নতুন ধারা, বাংলার সাহিত্যের যে বেশ কিছু নতুন ধারা, যেমন কাব্যনাট্য, তারপরে সনেট কবিতা অর্থাৎ চতুর্দশপদী কবিতা, মহাকাব্য, এবং আমরা যদি বলি প্রহসন রচনার ক্ষেত্রেও তিনি কিন্তু একটা পথিকৃৎ হিসেবে কাজ করেছেন বাংলা সাহিত্যে। তো আমাদের বিশেষ করে প্রশ্ন আসে এই অংশ থেকে, প্রহসন এবং মহাকাব্য অংশ থেকে। প্রহসন, একেই কি বলে সভ্যতা? প্রহসন মানে হচ্ছে একটা সিরিয়াস ঘটনা সেটাকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা। তো এই যে বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা, দুটি তিনি 1860 সালে প্রকাশ করেন, রচনা করেন। এবং মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861, বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য, যেটি আমি বলছিলাম যে মহাকাব্য ধারার কাব্য রচনা আগে কেউ করেননি বাংলায়, করলেও সেটি সফল হয়নি। প্রথম কিন্তু সার্থকভাবে এই মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। তো কবিতা সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা বইয়ে পেয়ে যাবে। আর আমরা যদি প্রশ্নগুলো দেখি, দেখো খুব সুন্দরভাবে সম্ভাব্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো দেওয়া রয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস বা অন্যান্য প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো অনেক সময় আমাদের ভর্তি পরীক্ষায় চলে আসে। এই রিলেটেড প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা গত সালগুলোতে ডিভিশনের প্রতি মেঘনাদ থেকে বিউপিতে প্রশ্ন পাইনি, কিন্তু তার মানে এই না যে সামনে কোনো পরীক্ষায় ডিভিশনের প্রতি মেঘনাদ থেকে প্রশ্ন আসবে না, তা কিন্তু নয়। একই সাথে আমরা যদি পরবর্তী যে পদ্মটি রয়েছে সেটি খেয়াল করি, পরবর্তী পদ্মটি আমাদের রয়েছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম উল্লেখযোগ্য রচনা যেটি রয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ। সেই সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে সোনার তরী, একটা কবিতা আমাদের। তো এই কবিতাটাতে কয়েকটি বিষয় কল্পনা করা হয়েছে। একটা বিষয় হচ্ছে নৌকার মাঝি, আরেকটি হচ্ছে নৌকা, এবং আরেকটি হচ্ছে যে ধান ফসল, সোনার ফসল যেটি রয়েছে, এই বিষয়গুলোকে কল্পনা করা হয়েছে, যেখানে কবি নিজেই কিন্তু কৃষকের রূপ ধারণ করেছেন। অর্থাৎ তার সমগ্র জীবনের যে কর্মফল রয়েছে সেটি কি টিকে থাকবে তার মৃত্যুর পরে না থাকবে না, সেই বিষয়ে একটা তিনি শঙ্কা প্রকাশ করেছেন জীবনের শেষ পর্যায়ে এসে, এবং সেই শঙ্কা থেকে কিন্তু এই যে সোনার তরী কাব্যটি সেটি কিন্তু তিনি রচনা করেন, যেখানে আমাদের যে মাঝি রয়েছে সে হচ্ছে মহাকালের প্রতীক অর্থাৎ মৃত্যুর প্রতীক। সেটি কিন্তু তোমরা মোটামুটি জানো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলো আমরা অলরেডি দেখে এসেছি এবং অন্যান্য যে গ্রন্থগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে এসেছি অপরিচিত যখন পড়লাম। তো কবিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী আমাদের বইয়ে দেয়া রয়েছে। তো আমরা একটু এমসিকিউ পার্টটাতে যাই। এমসিকিউ পার্টটাতে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করব, যে প্রশ্ন সলভের মাধ্যমে আমরা অনেক কিছু জানব। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কাব্যধারায় এক নতুন ধরনের ছন্দ প্রবর্তন করেছিলেন। সেই ছন্দটির নাম হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে?
ওকে, মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমৃতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অর্থাৎ কোন ছন্দটাকে একটু পরিবর্তন এনে মাইকেল মধুসূদন দত্ত আমাদেরকে নতুন একটি ছন্দধারা প্রবর্তন করেছিলেন। তো তোমরা অনেকেই আনসার করছো, একজন বলছে একটু দ্রুত পড়ান। আচ্ছা, আমরা একটু দ্রুতই পড়াচ্ছি। হ্যাঁ, তোমরা যে আনসারটি দিয়েছো এটি কিন্তু সঠিক। অক্ষরবৃত্ত ছন্দটি নবরূপায়ণের মাধ্যমে অমৃতাক্ষর যে ছন্দ সেটি কিন্তু নিয়ে এসেছেন আমাদের বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্তক নাটক যদি বাংলায় দেয়া থাকে বিয়োগান্তক নাটক, ট্র্যাজেডির বাংলা হচ্ছে বিয়োগান্তক নাটক কোনটি? তাহলে তোমরা আনসার করবে হচ্ছে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নটি রয়েছে নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা। এই কর্মদোষ হলো রাবণের, অর্থাৎ রাবণ সীতাকে অপহরণ করেছিল যার ফলে যুদ্ধ লেগেছে, সেই কথাটি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক নয়? এখানে দেখো চিত্রাঙ্গদা যে নাটকটি রয়েছে এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক, সুতরাং এটি রচয়িতা হচ্ছে রবি ঠাকুর, সুতরাং এটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়। তাহলে আমরা পাচ্ছি শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী, এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা। সুতরাং আমরা চিত্রাঙ্গদা লাগাবো যদি এরকম প্রশ্ন আসে। 3 পর্যন্ত সবার আনসার পেয়েছি, 4-এর আনসার এখন আমি দেখতে পাচ্ছি না। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? আমরা এতক্ষণ যাবৎ যার কথা আলোচনা করছিলাম, বাংলা কবিতায় বিভিন্ন ধারা নতুন করে পরিচিত করেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন যিনি, সেই মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এই প্রশ্নটির আনসার। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তরু ছায়া মসি মাখা গ্রামখানি কোথায় আঁকা? এ একদম আমাদের কবিতার লাইন থেকে এসেছে, পরপারে আঁকা। তরু ছায়া মসি মাখা গ্রামখানি পরপারে আঁকা। পরবর্তী প্রশ্নে যাই। কোন দিকে নাহি চায়, এই পংক্তির আগের পংক্তি হলো ভরা পালে চলে যায়। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, এইভাবে কবিতাটি এসেছে কিন্তু। তাহলে দেখো, তোমাদের কিন্তু অনেকেই কবিতা মুখস্থ করতে চাও না বা জীবনে একবারই কবিতা পড়ো, সেটির উপর ভিত্তি করে পরীক্ষাগুলো দিতে চাও। তো এই ধরনের ওভার কনফিডেন্স কিন্তু রাখা যাবে না, কারণ ভর্তি পরীক্ষা আসলে অতটাও সহজ না, আবার খুব বেশি কঠিনও না। তো আমাদের যেটা করতে হবে, লাইনগুলো একটু পরপর মনে রাখতে হবে। তাহলে 7-এর আনসার হচ্ছে বি, কোনো দিকে নাহি চায় ভরা পালে চলে যায়। কাটিতে কাটিতে ধান এলো বরষা, কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো এগুলো হচ্ছে আমাদের শব্দের বিশিষ্ট প্রয়োগ। তো এই বিশিষ্ট প্রয়োগটা কি অর্থে ব্যবহৃত হয়েছে আমরা একটু সেটি দেখি। কাটিতে কাটিতে অর্থাৎ কাটা যেন শেষই হচ্ছে না, এই যে শেষ না হওয়ার বিষয়টি, এটি আসলে কি ভাব প্রকাশ করে? নিরন্তরতা প্রকাশ করে, অর্থাৎ যেটির শেষ নেই, নিরন্তর, এরকম একটা ভাব প্রকাশ করছে। তো এই জন্য আমরা অপশন এ কিন্তু দাগালাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পংক্তিতে মাঝির নির্বিকার চিত্ত ও নিরাসক্তি ফুটে উঠেছে? নির্বিকার চিত্ত মানে হচ্ছে কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। ধরো তুমি কোথাও চান্স পাচ্ছ না, তুমি জিপিএ 5 পাওনি, তারপরও তোমার কোনো মন খারাপ নেই, তুমি জাস্ট চিল ঘোরাফেরা করতেছো যে আমার ক্যারিয়ারের কোনো চিন্তা ভাবনা নেই, আমার কোনো ভালো জায়গায় চান্স না পাইলে হবে, বাবা আমার বিয়ে দিয়ে দিবে অথবা বাবা একটা রিক্সা কিনে দিবে, অর্থাৎ তোমার কোনো চিন্তা ভাবনাই নেই। তো এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের যে একটা বৈশিষ্ট্য, সেটাকে বলা হয় নির্বিকার চিত্ত। আর নিরাসক্তি হচ্ছে তোমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, মানে তুমি কোনো লোভ নাই তোমার মধ্যে, এই ধরনের ভাব। কোন লাইনের মধ্যে এটা ফুটে উঠেছে? দেখো, ভরা পালে চলে যায় এটা, কোনো দিকে নাহি চায় এটা, নাকি গান গেয়ে বে কে আসে পারে? তো
তো আমরা দেখলেই বুঝতে পারছি কোনো দিকে নাহি চায়, অর্থাৎ সে কোনো দিকেই তাকাচ্ছে না, শুধু যাচ্ছে আর যাচ্ছে। এই ধরনের যে ভাব, সেটা হচ্ছে মাঝির নির্বিকার চিত্ত ও নিরাসক্তি। আসলে মৃত্যু এমনই, মৃত্যু আসলে দেখে না যে কার বয়স কত বা কার পরিবারে বেঁচে থাকা উচিত বা কার বেঁচে থাকা উচিত না, এই ধরনের কোনো বিবেচনা আসলে মৃত্যুর নাই। তো যেহেতু মাঝিকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, এবং সেই বৈশিষ্ট্যকে কিন্তু বলা হয়েছে নির্বিকার চিত্ত ও নিরাসক্তি। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। আচ্ছা, এর পরের পংক্তি কি হবে, অর্থাৎ যে লাইনটি দেওয়া রয়েছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এই প্রশ্নটা একটু কঠিন। এটা আমরা একটু তোমাদের আনসারগুলো দেখব। তোমরা অপশনগুলো দেখো। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, আমার সোনার ধান কুলেতে এসে। এরকম 4টা লাইন দেয়া আছে। আমি একটু আনসারগুলো দেখব যে তোমরা কি আনসার করো। তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত আছো। আচ্ছা, হ্যাঁ, তোমাদের উক্তি কিন্তু তোমরা কিন্তু ঠিকঠাক ধরেছো, লাইন কিন্তু ঠিকঠাক ধরেছো। তোমরা অনেকেই আনসার করেছো সি। যারা সি আনসার করেছো তোমাদেরকে অভিনন্দন, তোমাদের উত্তর সঠিক। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এটি আনসার হবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে এসেছে। কবিতাটা হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম রচিত একটি অসাধারণ কবিতা। সেই কবিতার মধ্যে কবির বিভিন্ন সত্তা, অর্থাৎ দ্বৈত সত্তা ফুটে উঠেছে। একদিকে তিনি সৃষ্টিশীল, একদিকে তিনি ধ্বংস করছেন। একদিকে তার মধ্যে প্রেম উপচে পড়ছে, আর একদিকে তিনি কি খুবই নিষ্ঠুর একজন মানুষ। অর্থাৎ এটা কার হতে পারে, মানে এই ধরনের বৈশিষ্ট্য কার থাকতে পারে, সর্বশ্রেষ্ঠ মানুষের থাকতে পারে। তো নিজেকে তিনি সর্বশ্রেষ্ঠ দাবি করে কনফিডেন্ট ভাবে এই বিদ্রোহী কবিতাটি রচনা করেছেন। তো এখানে দেখো, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। রণতুর্য মানে যুদ্ধের তরবারি, আর বাঁশের বাঁশরি মানে তো বাঁশের বাঁশি, বুঝতেই পারছো। আগের দিনে প্রেমিক যারা ছিল তারা গিটার বাজায় গান গাইতে পারতো না, মানে তখন তো গিটার ছিল না, তখন তারা হচ্ছে প্রেমিকাকে কনভিন্স করার জন্য বাঁশের বাঁশরি বাজাতো, ঠিক আছে, বাঁশি বাজাতো আর কি। তো তাহলে আমরা দেখতে পাই দুই ধরনের অবস্থা। দ্রোহ মানে ক্ষোভ, আর প্রেম। তো প্রেম আমরা প্রকাশ করতেছি বাঁশের বাঁশরি দিয়ে, আর রণতুর্য দিয়ে প্রকাশ করছি দ্রোহ। তাহলে এটার আনসার হচ্ছে প্রেম ও দ্রোহ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। মহাপ্রলয় কখন আসবে? দেখো, সৃষ্টিকালে, বিনাশকালে, সৃষ্টির ধ্বংসকালে, অকাল বৈশাখে। মহাপ্রলয় কখন আসবে? তোমরা যদি কবিতাটি পড়ে থাকো, বিদ্রোহী কবিতাটি পড়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এটার আনসার করতে পারবে। সৃষ্টির যখন ধ্বংস হবে তখনই তো মহাপ্রলয় আসবে। তাহলে এটার আনসার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সৃষ্টির ধ্বংসকালে। পরবর্তী প্রশ্নে যাই। কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? দেখি আমরা একটু। পালাগান রচনা করেন, হ্যাঁ উনি লেটোর দলের সদস্য ছিলেন। লেটো মানেই পালাগান, তো সুতরাং উনি পালাগান রচনা করতেন, এই আনসার সঠিক। তোমরা যদি পালাগান জিনিসটার সাথে পরিচিত না থাকো তাহলে লেটো লিখে নিতে পারো। তোমরা অনেকেই জানো যে উনি লেটোর দলে গান গেয়েছেন ছেলেবেলায়, তো লেটোই হচ্ছে পালাগান। জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন, হ্যাঁ জগত্তারিণী স্বর্ণপদক হচ্ছে একটি পদক যেটি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই পদকটি দেওয়া হয়। এই পদকটি উনি লাভ করেছিলেন, এই কথা সত্য। পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন, এটিও সত্য, পদ্মভূষণ উপাধি উনি পেয়েছিলেন। বিজলি পত্রিকা সম্পাদনা করেন, এই কথাটি মনে হয় সত্য না। তারপরে আমরা একটু দেখি। বাঙালি পল্টনে হাবিলদার ছিলেন, বাঙালি পল্টনে উনি হাবিলদার ছিলেন, তোমরা এটা জানো। প্রথম বিশ্বযুদ্ধের সময় উনি বাঙালি পল্টনে হাবিলদার ছিলেন, এই কথাটা সত্য। তবে দেখো, উনি কিন্তু বিজলি পত্রিকার সম্পাদক ছিলেন না। বিজলি পত্রিকায় ওনার যে বিদ্রোহী কবিতাটি সেটি প্রকাশিত হয়েছিল ঠিক, কিন্তু বিজলি পত্রিকার সম্পাদক উনি ছিলেন না। উনি কি ছিলেন, কোন 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 পত্রিকার সম্পাদক ছিলেন? দেখো, নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন।
উনি লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, উনি ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। এই 3টি পত্রিকার সম্পাদক উনি ছিলেন। তোমরা কিন্তু লিখে নিতে পারো, তোমাদের বইয়ে অবশ্য দেয়া আছে। বিজলি যে পত্রিকাটি রয়েছে এখানে তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়, কিন্তু উনি সম্পাদনা করেছেন সরাসরি নবযুগ, লাঙ্গল এবং ধূমকেতু, এই 3টি পত্রিকা। আমি একটু পানি খাই। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি একই সাথে গল্প এবং উপন্যাস, অর্থাৎ নিচের কোনটি নামে একই সাথে গল্প এবং উপন্যাস রয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। এটির আনসার তোমরা হয়তো নাও জেনে থাকতে পারো, কারণ এটি তোমাদের বই ওইভাবে দেয়া নেই। তো এটির আনসার হচ্ছে, কিন্তু এটি কিন্তু এফএএস যে ইউনিটটি রয়েছে বিইউপি, সেখানে কিন্তু 23-24 সেশনে এসেছিল। অর্থাৎ যারা বিইউপির প্রিপারেশন নিচ্ছ তারা একটু জয়কলি বাংলা বিচিত্রা থেকে যে এডিশনাল ইনফরমেশন যেগুলো দেয়া আছে, তোমাদের বইয়ের বাইরের যে সাহিত্যের নামগুলো দেয়া আছে, এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। তো এটার আনসার হচ্ছে মৃত্যু ক্ষুধা। এই মৃত্যু ক্ষুধা নামে একটি গল্পও রয়েছে, একটি উপন্যাসও রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রান্নার তুর্য, পংক্তিতে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এটি আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলেছি। এটি হচ্ছে কবির প্রেম এবং বিনাশী সত্তা। ওই প্রেম আর দ্রোহ বলতে যা বোঝায়, প্রেম আর বিনাশী সত্তা বলতে একই কথা কিন্তু বোঝায়। জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? দেখো এখানে জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থের কথা বলা আছে, সুজনবাদিয়ার ঘাট কথা বলা আছে, বালুচরের কথা বলা আছে, ধানক্ষেতের কথা বলা আছে। তাহলে এটার আনসার তোমরা অলরেডি জানো। তোমরা আবার প্রতিদান কবিতার সাথে গুলিয়ে ফেলো না। প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হলেও এখানে যে কবিতার কথা উল্লেখ আছে, জসিমউদ্দিনের কবর কবিতা, যেটি তিনি যখন শিক্ষার্থী ছিলেন সেই সময়ই তার কলেজে পাঠ্য করা হয়, সেই কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, অর্থাৎ অপশন এ হচ্ছে আনসার। পরবর্তী প্রশ্নে যাই। জসিমউদ্দিনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায়? ফরিদপুরের রসুলপুর গ্রামে আসমানিদের বাড়ি। ঠিক আছে, ফরিদপুরের রসুলপুর গ্রামে আসমানিদের বাড়ি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমরা একটু দ্রুত করতে বলছো, কেন জানি না কেন দ্রুত করতে বলছো, কারণ তোমরা হয়তো শুধু এমসিকিউ পড়তে চাও, এই কারণে হয়তো বলছো যে দ্রুত করেন স্যার। আচ্ছা, দ্রুত করতেছি। নকশিকাঁথা কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে? আচ্ছা, নকশিকাঁথা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, কিন্তু এটা আসলে বিশ্বব্যাপী এত বেশি পরিচিত ছিল না। সম্প্রতি যদিও এটি জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ গ্লোবাল ইন্ডিকেটর ট্যাগ পেয়েছে, কিন্তু এটি মূলত বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে আমাদের যে পল্লী কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটির মাধ্যমে। জসিমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠের কারণে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। যে মোরে করিল পথের বিরাগী, পথে 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 আমি ঘুরি তার লাগি। পংক্তিটির পরবর্তী চরণ যেটি বললাম, পথে পথে আমি ফিরি তার লাগি, এ হচ্ছে আনসার। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি হচ্ছে, জসিমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করে কে? ডিলিট মানে হচ্ছে ডক্টর অফ লিটারেচার। সাহিত্য বা দর্শন ক্ষেত্রে যদি কেউ বিশেষ অবদান রাখেন, তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডক্টর অফ লিটারেচার পদক দেওয়া হয়। তো পদকটি দিয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এটি আমাদের দেশের বিশ্ববিদ্যালয় না, এটা আমাদের পাশের দেশ ভারতের একটা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে পল্লী কবি জসিমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করা হয়। আচ্ছা, আমরা পদ্য অংশ শেষ করেছি। এই পর্যায়ে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বিইউপিতে ব্যাকরণের যে পার্ট থেকে প্রশ্নগুলো আসে তারই কিছু পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যদি ব্যাকরণ অংশে যাই, আমরা আজকে আলোচনার বিষয়বস্তু দেখতে পাচ্ছি সন্ধি। তোমাদের জন্য একটু বড় করে দেখাই।
সন্ধি। এখন আমরা সন্ধি শিখি, কিন্তু আমাদের আসলে পরীক্ষায় সন্ধি করতে দেয় না, আমাদেরকে বিচ্ছেদ করতে দেয়, ব্রেকআপ করতে দেয়। ঠিক আছে, তো এখানে দেখো সন্ধি শব্দটার অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ একাধিক ধ্বনির মিলনের মাধ্যমে একটা শব্দ গঠন প্রক্রিয়াকে সন্ধি বলা হয়। তো এই সন্ধি আবার 3 প্রকার। এটা যদি আমরা বলি, এটা হচ্ছে বাংলা সন্ধি, তৎসম সন্ধি এবং বিসর্গ সন্ধি, এরকমভাবে আমরা বলতে পারি। তো বাংলা সন্ধির ক্ষেত্রে আবার বাংলা স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি, তৎসম সন্ধির ক্ষেত্রে তৎসম স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, 3টি পার্টে আমরা আলোচনা করি। তো বেশ কয়েকটা পার্টে কিন্তু আমাদের আলোচনা করতে হয়। আজকের ক্লাসে আমি আশা করব যে তোমরা অলরেডি সন্ধির নিয়মগুলো পড়ে এসেছো। এখানে দেখো জয়কলির যে বাংলা বিচিত্রা রয়েছে বা জয়কলির যে ভর্তি সহায়িকাগুলো রয়েছে, সেখানে কিন্তু জয়কলি বাংলা বিচিত্রায় অনেক বিস্তারিত বলা আছে সন্ধি সম্পর্কে। এখানে আমরা বিউপির যে স্পেশাল বইটি দেখতে পাচ্ছি, সেই বইটিতে কিন্তু আমরা সন্ধির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা সহ আনসার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি খেয়াল করো দেখবে যে বিউপিতে 2021-22 শিক্ষাবর্ষে এবং 2023-24 শিক্ষাবর্ষে আমরা 2টি প্রশ্ন আসতে দেখেছি সন্ধি থেকে, অর্থাৎ ধরে নিচ্ছি যে নিয়মিত বিরতিতেই কিন্তু সন্ধি থেকে বিউপিতে প্রশ্ন আসছে। সুতরাং আমাদের সন্ধির প্রশ্নগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আমরা একটু সন্ধির প্রশ্নগুলোতে চলে যাই। প্রথম প্রশ্নটি রয়েছে, শাক ভাত এর সন্ধিজাত শব্দ হলো কোনটি? তো তোমাদেরকে আমি এখানে ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দেই। টেকনিকটাকে আমরা বলতে পারি 3 = 1 বা 3-এর পরিবর্তে 1, এরকম বলতে পারি আমরা যে 3-এর পরিবর্তে 1 বা 1-এর পরিবর্তে 3। এটাকে আমরা উল্টেও বলতে পারি যে 1-এর পরিবর্তে 3। এই জিনিসটা দিয়ে আমি আসলে কি বোঝাচ্ছি? এটা দিয়ে আমি বোঝাচ্ছি, দেখো যখন আমরা শাক এবং ভাতকে যুক্ত করলাম তখন এটা হয়ে গেল শাক ভাত। এখানে আসলে কি ঘটেছে? বর্গের প্রথম বর্ণ পরিবর্তিত হয়ে তৃতীয় বর্ণ হয়ে গেছে। এরকম যদি আমরা পাই বর্গের তৃতীয় বর্ণ রয়েছে, যেমন গ বর্গের একটা তৃতীয় বর্ণ, বর্গীয় জ বর্গের একটা তৃতীয় বর্ণ, এই বর্ণগুলো থাকলে যখন আমরা এটাকে ভাঙবো, মাঝখান বরাবর যখন সার্জারি করব, এই সার্জারি করার সময় আমাদের একটা সূত্র হচ্ছে প্রয়োগ করতে হয়। যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে সেই জায়গায় আমরা বর্গের প্রথম বর্ণ লিখে দিই। এই যে দেখো বর্গের প্রথম বর্গ লিখে দিলাম, শাক যোগ ভাত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এটা আনসার কিভাবে হলো। তো এটার আনসার হবে শাক ভাত, অপশন এ। পরবর্তী প্রশ্নে আমরা যাই, কর্ম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কর্ম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, এটি আমাদের প্রশ্ন এসেছে। তো দেখো এটি মূলত সন্ধি থেকে না, এটি হচ্ছে একটি প্রত্যয় সাধিত শব্দ। তবে প্রত্যয় সাধিত অনেক শব্দের নিয়ম আমরা সন্ধিতে পড়ি। যেমন এই যে শব্দটি সেটি আমরা পড়ছি। তো এই যে কর্ম শব্দটি সেটি এসেছে ক্রি যোগ মন থেকে। ক্রি হচ্ছে এখানে ধাতু এবং ম হচ্ছে প্রত্যয়। তো ক্রি ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত করলে আমরা কর্ম পাই। তাহলে আনসার হচ্ছে ডি। পরবর্তী প্রশ্নে যাই, দশেক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা জানি সরয় যোগ এ সমান এ, অর্থাৎ 10 যোগ 1 সমান হচ্ছে 10 অর্থাৎ এই যে তালব্যস্যের সাথে একটি অ উচ্চারিত হচ্ছে, সেই অ এবং এই এ দুটি মিলে একার হয়েছে। এটি হচ্ছে 10 যোগ 1 এর যে ব্যাখ্যা সেটি। ভাগ্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আবারও আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রত্যয়ের নিয়ম কিন্তু সন্ধিতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যে ভাগ্য শব্দটি, এই ভাগ্য শব্দটি কিন্তু প্রত্যয় সাধিত একটি শব্দ, যেখানে আমরা আনসার পাই হচ্ছে ভজ যোগ জ। ভজ হচ্ছে এখানে প্রকৃতি এবং জ হচ্ছে প্রত্যয়। তো এই ভজের সাথে জ যুক্ত করলে আমরা ভাগ্য শব্দটি পাই।
তো সন্ধিতে সাধারণত এরকম ধরনের বিসর্গ সন্ধির নিয়ম বা নিপাতনের সিদ্ধ সন্ধির নিয়ম এবং আমাদের যে প্রত্যয় সাধিত সন্ধিগুলো রয়েছে সেই সন্ধিগুলা কিন্তু পরীক্ষায় বেশি আসে। তাহলে তোমরা এই নিয়মগুলো একটু বেশি ভালো করে খেয়াল রাখবে। নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ? নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ? তো আমরা একটু খেয়াল করি। মসি যোগ আধার মৎস্যাধার, নদী যোগ অম্বু নদ্যম্বু, অনুযোগ এসন অন্বেষণ, বহুযুগ ঊর্ধ্ব বহুর্ধ্ব। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ভুল দেখতে পাচ্ছি। যেমন এখানে কিন্তু বহুর্ধ্ব অন্বেষণের এসনা এগুলো কিন্তু আমরা ভুল দেখতে পাচ্ছি। তো এটার আনসার হচ্ছে মৎস্যাধার, মসি যোগ আধার। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয়? আমরা যদি পদের সংজ্ঞা বলি তাহলে এটার আনসারটা পেয়ে যাই। বাক্যস্থিত প্রত্যেকটি শব্দকে পদ বলে। তাহলে আমাদের সেই প্রশ্নটাই এসেছে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। আনসারটি হচ্ছে বি। 6 এর আনসার হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন, পদের লগ্নক কত ধরনের? পদের লগ্নক কত ধরনের? পদের লগ্নক হচ্ছে 4 প্রকার। লগ্নক জিনিসটা আসলে কি? লগ্নক হচ্ছে সেই সকল এক্সটেনশন মানে বাড়তি অংশ যেগুলোকে আমরা সাফিক্স বলি, যেগুলা শব্দকে বাক্যে বসতে সহায়তা করে। যেমন বিভক্তি, অনুসর্গ, যোজক এবং উপসর্গ, এগুলো হচ্ছে আমাদের লগ্নক, যেগুলো মানে শব্দের সাথে লেগে গিয়ে বা যুক্ত হয়ে আমাদের বাক্য গঠনে সহায়তা করে। পরবর্তী প্রশ্নে যাই। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? তোমরা এটা খুব সহজেই জানো কোনটি শব্দের আগে যুক্ত হয়, শেষে যুক্ত হয় না। এখানে প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়, বিভক্তিও শব্দের শেষে যুক্ত হয়। বলক, তোমরা এই বলক শব্দটির সাথে পরিচিত না, তোমাদেরকে একটু পরিচয় করে দিই। যেমন তুমি বললা আমি কাজটি করবই। তো এই যে করবই যখন বলছো, একটি আলাদা রস্যই যখন তুমি করবোর সাথে যুক্ত করছো তখন সেটি হচ্ছে বলক। জোর দেওয়ার জন্য যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বলক। বল প্রদান করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটি বলক। আমরা যদি সহজভাবে বলি, এটা যদিও কোনো গ্রামাটিক্যাল সংজ্ঞা না, তারপরে আর কি বলছি। তো দেখো এই তিনটাই কিন্তু আমাদের শব্দের পরে বসে, কিন্তু শব্দের আগে বসে হচ্ছে উপসর্গ। শব্দের আদিতে বসে অর্থদোতকতা প্রদান করাই হচ্ছে উপসর্গের কাজ। পরবর্তী প্রশ্নে যাই। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। অর্থাৎ বিভক্তিহীন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয় পদকে বলা হয় প্রাতিপদিক। এটার আনসার হচ্ছে একদম তোমরা ছোটবেলা থেকে যারা ধাতু পড়েছো, তারা ধাতুর সংজ্ঞা যখন পড়েছো তখন কিন্তু এটাই ভাবে পড়েছো, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। পদ বলতে কি বোঝায়? এটা একটু আগে আমরা পড়লাম, বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। কারণ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু যখন বাক্যে বসে তখন সেটি পদ হয়ে যায়। তো বাক্যে যখন আমরা শব্দ বা ধাতুকে বসাতে যাই তখন তার সাথে একটা বিভক্তি যুক্ত করতে হয়। যে কোনো শব্দ কিন্তু পদ নয়, কবিতার চরণ্য পদ নয়, প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু পদ নয়। নীলাজ এর উপসর্গ কোনটি? নি। নি উপসর্গটি কি উপসর্গ? তোমরা সবাই একটু কমেন্ট করো, নি উপসর্গটি কি উপসর্গ? এটা কিন্তু আমরা অলরেডি জানি যে নি উপসর্গটি কি, একটি ফার্সি উপসর্গ। তোমরা বিদেশি উপসর্গগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে। আমরা বিশেষ করে ফার্সি, আরবি এই উপসর্গগুলো আমাদের কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। যে ফার্সি যে 10টি উপসর্গ রয়েছে, নিম, হর, বে, এই ধরনের যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গগুলো তোমাদের কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আগমন শব্দটির আ কোন অর্থে ব্যবহৃত? আগমন শব্দটির আ বিপরীত অর্থে ব্যবহৃত। এখন তোমাদের কাছে মনে হতে পারে আগমন দিয়ে তো আশাই বোঝাচ্ছে, কিন্তু দেখো
আগমন কার সাথে যুক্ত হয়েছে? আগমন, আগমন যুক্ত হয়েছে গমনের সাথে। গমন মানে কি যাওয়া, আর যখন যুক্ত হয়েছে তখন হয়েছে আগমন অর্থাৎ আসা, যেটা গম ধাতুর একটা বিপরীতার্থক প্রয়োগ। তো পুরোপুরি অর্থটা উল্টা হয়ে গেছে, যাওয়া ছিল সেটা আসা হয়ে গেছে। তো এই জন্য যুক্ত হওয়ার পরে এটা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? আমরা যদি অনতি বৃহৎ দেখি, এখানে অন এবং অতি এই দুইটা উপসর্গের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। প্রবিষ্টতে একটা উপসর্গ, অবলোকনে একটা উপসর্গ, অগণতান্ত্রিকেও একটি উপসর্গ, শুধু অ, প্র, অ। কিন্তু অনতি বৃহতে আমরা দেখতে পাচ্ছি অন এবং অতি দুইটি উপসর্গ রয়েছে, সুতরাং এটির আনসার হচ্ছে অনতি বৃহৎ। পরবর্তী প্রশ্নে যাই, কোনগুলো তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? এখানে দেখো পরা, পরা, প্র এবং পরা একদম আমরা তৎসম শব্দের শুরুতেই যে দুটো উপসর্গ পড়ি সে দুইটা কিন্তু প্রথম অপশনে দেয়া আছে, সুতরাং এটা আনসার হবে না। তারপরে নিদাঘ অনুজ, এখানে কিন্তু আমরা নি অ এই দুটা তৎসম উপসর্গ দেখতে পাচ্ছি। নীরব নির্ণয় ও তৎসম উপসর্গ দেখতে পাচ্ছি। তারপরে উপদ্বীপ অভিযান, অভি উপ এই দুটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৎসম উপসর্গ। কিন্তু দেখো নারাজ এবং কারখানার মধ্যে না এবং কার এই দুটি কিন্তু বিদেশি উপসর্গ, সুতরাং এই দুটি উপসর্গ তৎসম উপসর্গ দ্বারা গঠিত নয়। এটাই হচ্ছে আনসার, ই নাম্বারটা আনসার। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? দেখো অপশন কতে রয়েছে পঙ্কজ, আমরা জানি এটি সমাসসাধিত শব্দ। পঙ্কে জন্মে যা পঙ্কজ, যার অর্থ হচ্ছে পদ্মফুল। তো এটা একটা সমাসসাধিত শব্দ, এটা না। দর দালান, হ্যাঁ এই শব্দটি কিন্তু উপসর্গ সাধিত শব্দ, কারণ দর হচ্ছে একটি ফার্সি উপসর্গ, সেটি তোমরা জানো। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আসলে নেই, শেষ হয়ে গেছে প্রশ্ন। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা দীর্ঘ সময় যাবত ক্লাসটি করলে। আজকে ক্লাসে আমরা প্রথমে গদ্য অংশে অপরিচিতা এবং বিলাসী দুটি গদ্য পড়েছি, পরবর্তীতে আমরা তিনটি পদ্য পড়েছি। আমরা পদ্য পড়েছি বিভীষণের প্রতি মেঘনাদ, আমরা পদ্য পড়েছি সোনার তরী এবং আমরা পদ্য পড়েছি বিদ্রোহী। তিনটি পদ্য আমরা কভার করেছি এবং সবশেষে আমরা গ্রামার পার্ট থেকে আজকে কিন্তু সন্ধি এবং উপসর্গ এই দুটি পার্টের প্রশ্ন সলভের মাধ্যমে বিভিন্ন নিয়ম, যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো সেগুলো শেখার চেষ্টা করেছি। তো আগামীকাল বিজয় দিবস, তোমাদেরকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি জয়কলি একাডেমির পক্ষ থেকে। বিজয়ের 54 বছর আমরা খুব আড়ম্বরের সাথে উদযাপন করব, সেই সাথে মহান মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, যাদের আত্মত্যাগের কারণেই আজকে আমাদের এই স্বাধীন দেশ আমরা বিজয় উদযাপন করতে পারছি, তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শুভরাত্রি, ধন্যবাদ সকলকে। তাই নাকি?